আমি আসলে ছোটোবেলা থেকে আমার এটা লালন করেছিলাম যে শিক্ষকতা পেশা করে আসলে মানুষের সাথে পরিচিত হওয়া যায় যত বেশি, কিন্তু অন্য কিছুতে এত বেশি পরিচিত হওয়া যায় না। আর শিক্ষকতা একটা মহান পেশা, এটাতে আমি এটা মনে করি যে আমি যদি ছাত্রদেরকে গড়ে দিতে পারি, আমি ইহকাল তো পাবো, পরকালও পাবো। আর আসলে যদি আপনার জীবনটা আপনার একজন শিক্ষক হিসেবে যদি আপনি নিজেকে প্রকাশ করতে চান, তাহলে আপনি শিক্ষকতা পেশার চেয়ে বড় পেশা আমি আর কোনোটা মনে করি না। কারণ আপনি এটাতে সবচেয়ে বেশি সামাজিক সেবার মধ্যে এটা আমি মনে করি সবচেয়ে উত্তম সেবা, এবং এই সেবার মাধ্যমে আপনি দেশ ও জনগণের এবং আপনার নিজের আর্থিক এবং মানসিক উন্নতি সাধন করতে পারবেন, এটা আমি মনে করি। যার কারণে আমি আজকে এই শিক্ষকতা পেশাকে পছন্দ করি, এই পেশায় নিয়েছি। ধন্যবাদ। শিক্ষকতা ব্রত, সে জাতি গড়া কারিগর। জনাব, আপনি তো বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। জি। বালিকারা সুশিক্ষায় শিক্ষিত হয়ে লেখাপড়া করে তারা সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন ব্যবস্থা, সমাজ ব্যবস্থা অথবা দাম্পত্য জীবনে কতটুকু অবদান রাখতে পারবে বলে মনে করছেন? আমি মনে করি মেয়েরা ছেলেদের তুলনায় ছেলেদের মতোই তারা সমভাবে অবদান রাখতে পারবে। কারণ বিশ্বের যাহা কিছু কল্যাণকর তার অর্ধেক করিয়াছেন আর অর্ধেক নারী, কাজী নজরুলের কথা। আমি মনে করি মেয়েরা যদি শিক্ষিত হয়, আবার সম্রাট নেপোলিয়ন বলেছিলেন আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে শিক্ষিত জাতি দিব, উপহার দিব। তো কাজে মেয়েরা যদি ভালোভাবে শিক্ষিত হয়, আমি মনে করি যে একটা মেয়ে যদি শিক্ষিত, একটা পরিবার শিক্ষিত হবে। এটা আমার ধারণা আর কি, আমার ধারণা এটা বাস্তব। আর বর্তমানে এখন পড়ালেখা আমি দেখছি ছেলেদের তুলনায় মেয়েরা অনেক এগিয়ে বর্তমান পড়ালেখা দিচ্ছে। আর মেয়েরা আসলে যদি পড়ালেখা করে, আমি মনে করি যে মেয়েরা ছেলেদের মতো সমাজে অবদান রাখতে পারবে এবং দেশ রাষ্ট্রীয় কার্য পরিচালনা করতে পারবে। আমি বিগত বছরগুলোতে দেখেছিলাম, আমরা দেখেন আমাদের প্রধানমন্ত্রী মহিলা, তারপরে আমাদের খালেদা বিরোধী দলের নেত্রী মহিলা, বিশ্বের অনেকগুলো দেশে আছে এবং মহিলা নেতৃত্ব দিচ্ছে দেশের। এবং আমি অনেক সচিব, আমাদের অনেক এই কিছুদিন আগে আমাদের লক্ষ্মীপুরে একজন ডিসিআর ছিল, এই ওনাদের নাম কিছু ভুলে গেছি, মহিলা সুরাইয়া যান, উনিও মহিলা। অনেক সচিব আছে, অনেক ডিসিএসপি আছেন মহিলা বর্তমানে নির্বাচন। কাজে আমি মনে করি যে পড়ালেখার মাধ্যমে মেয়েরা সামাজিক এবং সমাজের এবং রাষ্ট্রীয় দায়িত্বগুলো সঠিকভাবে তারা পালন করতে পারবে। এবং এটা যদি শিক্ষিত হয়, তাহলে একটা জাতি আমি মনে করি শিক্ষিত হবে, এবং জাতির জন্য এটা আমি মনে করি কল্যাণকর। ধন্যবাদ। হে শিক্ষাগুরু সুবান। যেন আপনি একজন প্রবীণ শিক্ষক, আপনার শিক্ষকতা জীবনের সফলতা দেখতে একটু আলোকপাত করবেন। আসলে আমি শিক্ষক হিসেবে নিজের কথা নিজে বলা ঠিক না। আমি গোপালপুর দারিকা উচ্চ বিদ্যালয়ে আমি প্রথম ইন্টারমিডিয়েট পাস করি। আমি হানিফ মিয়াজিরহাট, এইদিকে একটা হানিফ মিয়াজিরহাট মাদ্রাসা আছে, আমি মাদ্রাসায় জুনিয়র শিক্ষক ছিলাম। তারপরে সেখানে ডিগ্রি পাস করার পর আমি গোপালপুর দারিকা উচ্চ বিদ্যালয়ে, যে রামেন্দ্র মজুমদারের বাড়ির সামনে যে স্কুলটা, ওখানে উনি দীর্ঘদিন ওই স্কুলের সভাপতি, এখনও সভাপতি বর্তমানে মনে হয় নাই, কিন্তু এর আগে এই আজীবন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তো আমি ওই স্কুলে 17 বছর শিক্ষকতা করেছি। প্রথমে সেখানে আমি সফলতা অর্জন করেছি। আমি গোপালপুরে এবং হানিফ মিয়াজিরহাট দাখিল মাদ্রাসা এবং গোপালপুরে হাই স্কুলে আমি যতগুলো শিক্ষক বলে তারা যতখানি শিক্ষকতা করেছি, আজকের ওই সেই ছাত্রগুলো দেখা যায় যে বিভিন্ন বড় বড় পদে চাকরি করছে। তারা বিভিন্ন বড় চাকরি করতে দেশের বিভিন্ন জায়গায় সামাজিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে তারা অনেক বড় বড় দায়িত্ব পালন করছে। আসলে এই যে একটা জিনিস চিন্তা করলে দেখা যায় যে এইসব ছেলেমেয়েরা যখন আমাকে তার সামনে আসি বলে যে স্যার আমি এই গোপালপুর দাঁড়িয়ে হচ্ছে একটা ছাত্র নাসিরউদ্দিন নামে, সে এখন পররাষ্ট্র ক্যাডার হিসেবে আছে কাতারে। তাহলে এই যে শিক্ষকতা পেশা আমি আসি, আসলে এখানেই আমি সফলতা দেখতে পাচ্ছি যে আসলে অনেক ক্ষেত্রে রাস্তায় বলেন, বাজারে বলেন, যেখানে যায়, হাসপাতালে বলেন, যেখানে যায় সেখানে দিয়ে একটা ছাত্র পাওয়া যায়। এবং আমি দেখা যায় আমার অনেক কাজগুলো খুব সহজভাবে আমি সমাধানও করতে পারতেছি। কারণ তাদের এই যে একটা জিনিস, শিক্ষকতার পেশা আর কিছু না হোক, আপনার এই যে একটা সুনাম, এই সুনামটা আসলে এক ধরনের সম্পদ। এইটার সম্পদটা দিয়ে আমি আসলে নিজের জীবনে আমি অনেক পর্যায়ে এসেছি। আমি মনে করি যে এটা আমার শিক্ষকতার জীবনে, এই শিক্ষকতা পেশা আমি অনেক উপরে আমার নিজেকে অনেক ধন্য মনে করি, এবং আমি অনেক কিছু পেয়েছি যেটা আসলে অন্য কোনো পেশায় এত কিছু পাওয়া যায় না। রাস্তা দিয়ে হাঁটলে ছাত্ররা সালাম দেয়, ছাত্রীরা দেখলে সালাম দেয়, এর চেয়ে আর বড় কী আছে, স্যার বলে খাড়ায় সামনে, এই যে এর চেয়ে আর বড় কী পাওয়া আছে। আমি মনে করি যে আমি শিক্ষকতা পেশায় এখানেই সফল। যদি যে ছাত্র তার বিভিন্ন দেশের কাজে লাগতে পারছে, সামাজিক কাজে লাগতে পারছে, এবং দেখা হলে অন্তত এই কথা বলে স্যার আসসালামু আলাইকুম, ভালো আছেন, তাইলে এখানে এর চেয়ে বড় সফলতা আমি আর কি পেতে পারি। আমি মনে করি শিক্ষাগুরু, আপনি চাকরি করার কারিগর, শিক্ষকতা চাকরি নয় ব্রত,
আপনি যে নিজের জীবনকে উৎসর্গ করে গ্রামে পড়ে আছেন, জাতিকে মেধা উপহার দিচ্ছেন, তাই বাঙালি জাতির পক্ষ থেকে আপনার প্রতি কৃতজ্ঞতা অর্পণ করছি। ধন্যবাদ আপনাকেও। জনাব, বাংলাদেশ সরকার বাহাদুরের পক্ষ থেকে একটু সুপরামর্শ প্রার্থনা করছি। বাংলাদেশ সরকার বাহাদুর কী কী পদক্ষেপ গ্রহণ করলে আপনারা মাধ্যমিক শিক্ষা বা শিক্ষা ব্যবস্থাকে আরও এগিয়ে নিতে পারতেন, আরও ব্যবহার করতে পারতেন, জাতিকে নতুন নতুন মেধা উপহার দিতে পারতেন বলে মনে করেন? আমি মনে করি আমরা যে এখন প্রতিষ্ঠানে চাকরি করছি বা যারা চাকরি করছেন এই মাধ্যমিক বেসরকারি মাধ্যমিক স্কুলগুলোতে, অথচ দেখেন আমি মানে যেটা আমি তুলনামূলক আলোচনা করি, মানে আপনি যেটা বলছিলেন আর কি সে প্রশ্ন উত্তরের জন্য, আমরা একই কারিকুলামে পড়াই। আমরা হইলাম বেসরকারি আর সরকারি স্কুলগুলো, তারা দেখেন একই কারিকুলাম, একই বই, একই সিলেবাস, সব কিছু পরীক্ষা নিয়ে, কিন্তু দেশের শতকরা 97% বেসরকারি শিক্ষক অবদান রাখছে শিক্ষাতে, জাতীয় শিক্ষাতে, কিন্তু আর সরকারিগুলো রাখছে 3% বা 5% বা 95% আমরা বেসরকারি শিক্ষকরা রাখছে। আমি মনে করি যে এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে যদি সরকার বেগবান করতে হয় বা সরকার যদি এখানে ভালো কিছু আশা, আরও ভালো কিছু আশা করতে পারে, আমি মনে করি যে এই বেসরকারি শিক্ষকদেরকে এই স্কুলগুলোকে জাতীয়করণ করলে, অথবা এদেরকে যদি একটা স্বতন্ত্র বেতন স্কেল করে তাদেরকে যদি এখানে আনা হয়, একটা স্বতন্ত্র বেতন স্কেল দেওয়া হয় তাদেরকে, তারা আমি মনে করি তাহলে শিক্ষকতা পেশায় মেধাবী ছাত্রগুলো আকর্ষিত হবে এবং তারা এই পেশায় আসবে, তাহলে দেশের এই শিক্ষাটা আরও বেগবান হবে, আরও সম্প্রসারিত হবে। কিন্তু আমাদের এই সরকারগুলো বিগত বছরগুলোতে দেখা যাচ্ছে আমরা বিভিন্ন আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের দাবি দাওয়াগুলো পূরণ করতে হয়। যেমন সরকারি হাই স্কুলে তারা বোনাস পায় 100% তাদের স্কেলে, কিন্তু আমরা পাই 25%। এই বছর বর্তমানে এই ইউনূস সরকারের আমলে, অন্তর্বর্তী সরকারের ইন্টারিম গভর্নমেন্টের আমলে আমরা একটা সুফল পেয়েছি। আমাদের এই বোনাসটা 50% রূপান্তর, 25% থেকে 50% হয়েছে। এটা আমি মনে করি যে একটা যুগান্তকারী পদক্ষেপ হয়েছে। তবে এর চেয়ে আরও ভালো হইতো যদি আমাদের, যেমন আমরা একটা করি কি, আমরা ধরেন না ইয়ে করতেছি, এটার কি কয়, বাড়ি ভাড়া পাচ্ছি আমরা 1000 টাকা, চিকিৎসা ভাতা পাচ্ছি আমরা 500 টাকা। আপনি বলেন এই দিনে যারা এখানে নাই, এখন যেমন NTRC নিয়োগ দেয়, এর দেখা যায় যে নাটোর থেকে একজন আসে, সেই ঠাকুরগাঁও থেকে দত্তপাড়া মাদ্রাসায় একজন আছে, রাজশাহী নাটোরের বাড়িতে, এখন সে এখানে এসে বাসা ভাড়া করে থাকতে হবে। হ্যাঁ, এখন দেখেন এরা তো এখানে এসে বাড়ি ভাড়া করতে, বাড়ি ভাড়া 1000 টাকা বাড়ি ভাড়া পাবেন। আপনার রাস্তা তুললেও আমরা রাস্তা তুললেও তো 1000 টাকা দিয়ে পাচ্ছেন। আর তারপর আপনার চিকিৎসা ভাতা, এখন একজন ডাক্তারের ভাতা হলো, একজন ডাক্তারের যদি একজন প্রফেসর লেভেলে কনসালটেন্ট দেখাতে গেলে তার ভিজিট হলো 800 টাকা। আর যদি প্রফেসর দেখে, তার গোলাম মাইনুদ্দিন এই যে চন্দ্রগঞ্জ SMK বসে, পিজি হসপিটালের শিশু বিভাগীয় প্রধান, উনি দেখেন যে উনি কি ওনার ভিজিট হলো 1000 টাকা। তাহলে আমরা কি দিয়ে করবো না, আমরা কি দিয়ে উন্নতি করবো? আপনি আগে আপনার যদি শিক্ষকদের যদি যে বেসরকারি শিক্ষাকে যদি আপনি যদি মানসম্মত আরও গুণগত কোয়ালিটি শিক্ষা চান, তাহলে আপনি জাতীয়করণের বিকল্প নাই। আর এদেরকে আপনি স্বতন্ত্র বেতন স্কেল করা এবং স্বতন্ত্র অধিদপ্তর না করা ছাড়া এদের বিকল্প নাই, এদের উন্নতি আমি মনে করি যে হবে না। এদের উন্নতি করতে হলে আপনি এইগুলোর বিকল্প করতে হবে। আর এর সাথে সাথে আপনি যখন দেখবেন যে আপনি যখন রাইটস অ্যান্ড অব্লিগেশনস গো টুগেদার, অধিকার এবং কর্তব্য অঙ্গভঙ্গিভাবে চলে এবং সব চলে একসাথে, আপনি যখন অধিকার দিবেন তখন কর্তব্য অবশ্যই পাবেন, এটা স্বাভাবিক কথা। আমি মনে করি যে সরকার যদি এই ব্যাপারে একটা পদক্ষেপ নেয়, ইউনূস সরকার অনেকগুলো পদক্ষেপ নিয়েছে, যেমন ওয়াহিদুদ্দিন মাহমুদ ইন্টারিম গভর্নমেন্টের শিক্ষা উপদেষ্টা, উনি কিন্তু কতগুলো কথা বলে গেছিলেন, কিন্তু দেখা যায় যে কি আমাদের সেই ইন্টারিম গভর্নমেন্টের সেই কথাগুলো, এই ওয়াহিদুদ্দিন মাহমুদের অনেকগুলো কথা এখন আমরা বাস্তবায়ন দেখতে পাচ্ছি না, সে আমাদেরকে বাঁচান। আর আমাদের সচিবগুলো মনে হয় যেন, শিক্ষা সচিবগুলো মনে হয় যেন আমাদেরকে, আমরা তো মনে হয় যেন তাদের প্রতিপক্ষ, আমি বুঝতেই পারি না। যদি আমাদের এই যে এবার দেখেন, আমি একটা আপনার একজন সাংবাদিক হিসেবে আপনার তো আরও আপনার লেখনী আমি মনে করি যে আমাদের অনেক উপকার হবে, এবং আপনার এই সাক্ষাৎকার নেওয়াটাও আমি মনে করি যে আমাদের জন্য অনেক উপকার। যেমন এই আজকে 15 তারিখ মাসের, আমরা এখনো গত মাসের বেতন এখনো পাই নাই। শুধু একটা কথা আপনি বলেন, আমরা কি দিয়ে, আমরা কখন পাবো সেটাও নিশ্চয়তা নাই। তাইলে যারা এই বেতনের উপর চলে তারা কিভাবে কি করবে, তারা পরিবার পরিজনে কিভাবে চলবে বলেন, বেগবান করবেন কিভাবে আপনি? এখন আপনি আমরা কাছে রাখতে চাই, যখন এই যে আপনার এই একজন নতুন শিক্ষক, একজন NTRC শিক্ষক দিলে সে বেতন পায় 12,500 টাকা। এখন 12,500 টাকা দিয়ে যদি নাটকে যাইতে হতো, আজ যদি ভাড়া হয়তো সে সাথে হয়তো কী করবো, একজন মাস্টার ডিগ্রি হল। আমাদের একটা স্বতন্ত্র শিক্ষক একটা কমিশন গঠন করতে হবে, এবং তারপরে দিয়ে আমাদেরকে আর না হয় আমাদেরকে জাতীয়করণ করার মাধ্যমে এই শিক্ষাটা আমি মনে করি যে বেগবান হবে। না হলে এটা কিন্তু বেগবান হওয়ার সম্ভাবনা আমার
আমি অত দেখতে পাচ্ছি না আর কি। ধন্যবাদ। দর্শক আমি আরোপ করলেন, তিনি ওনার বাসায় কবি নজরুলের সেই বাণীটি উপস্থাপন করলেন, পৃথিবীতে যা কিছু সৃষ্টি হয়েছে কল্যাণকর তাহার অর্ধেক করিয়েছে নারী, অর্ধেক করিয়েছে নর। সে নারীদেরকে নিয়ে, সে মায়ের জাতিদেরকে নিয়ে তিনি ওনার লাইফ কেটে দিচ্ছেন নারীদেরকে জ্ঞান অর্জন করার্থে। তিনি নেপোলিয়নের বাসায় বললেন, তুমি আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি উপহার দেব। আজকে জনাব আব্দুস সোবহান লক্ষ্মীপুর সদর উপজেলায় শিক্ষিত জাতি উপহার দিতে যাচ্ছে, কেননা প্রতিটি ঘর ঘরে তিনি পৌঁছাই দিচ্ছেন শিক্ষিত মা। তিনি বাংলাদেশ সরকার বাহাদুরের নিকট শিক্ষা কমিশনের আপত্তি জানালেন, কেননা ক্ষুধার কাছে পৃথিবীটা গদ্যময়। শিক্ষকরা ক্ষুধার যন্ত্রণা কাতরাচ্ছে, বাড়িতে তাদের স্ত্রী বাচ্চারা ক্ষুধার যন্ত্রণা কাতরাচ্ছে, তাই বিদ্যালয়ে এসে পাঠদান দেওয়ার মতো তাদের মন মানসিকতা থাকছে না, তবুও দিয়ে যাচ্ছেন। তিনি ব্যক্তিগতভাবে আপত্তি জানালেন, গত জুনের বেতন কাঠামো সম্মানী ভাতা যেটা পায় শিক্ষকরা সেটা আজও পায়নি, জুলাইয়ের 15 তারিখ শেষ হয়ে যাচ্ছে। তাই বাংলাদেশ সরকার বাহাদুরের নিকট আকুল আবেদন জানাচ্ছেন জনাব আব্দুস সোবহান, যাতে করে শিক্ষকদের ক্ষুধার দিকে, শিক্ষা ব্যবস্থার দিকে সরকার বাহাদুর সুনজর দেন। শিক্ষকরা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের মানুষ, জাতি গড়ার দায়িত্ব গ্রহণ করছেন, জাতি গড়ার্থে তাদের প্রতি সুবিচার যেন করেন। আমার আশা ও বিশ্বাস যেন আব্দুস সোবহান যেভাবে অশ্রুসিক্ত হয়ে মানবতায় জীবনযাপন করছেন, মানবিক হয়ে মেয়েদেরকে লেখাপড়ায় করাচ্ছেন, এমনই চিন্তা যদি বাংলাদেশের সকল শিক্ষক হতো, বাংলাদেশ পরিচালনায় সকল দায়িত্বশীল ব্যক্তিবর্গ যদি দেশ গড়ার দিকে সুদৃষ্টি দিতেন, তাহলে বিশ্বের বুকে বাঙালি জাতি শিক্ষিত জাতি হিসেবে স্বীকৃতি লাভ করতে পারত।